এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হলো আমার গায়ে ড্রিঙ্ক ফেলে দেওয়ার? দুঃখিত ম্যাডাম, আমি দেখতে পাইনি। আসলে বড় ম্যাডাম বলল আপনার বন্ধুরা এসেছে, আমি যেন আপনাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেই, তাই তো আমি নিয়ে আসছিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কতবার বলেছি তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করবি না, তারপরেও তুই কেন এসেছিস? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দিন। আর কখনোই আমি আপনার অনুমতি ছাড়া আপনার রুমে প্রবেশ করব না। তোর মতো ছোট লোকের বাচ্চাদের আমার খুব ভালো করে চেনা আছে। তোরা মুখে পটর পটর কথা বলিস, কিন্তু কাজের বেলায় জিরো। তুই এখানে আমার চোখের সামনে থেকে দূর হ, তোর চেহারাটাও আমার দেখতে ইচ্ছে করছে না। ম্যাডাম, এগুলো কি করব? আমার মাথায় ঢেলে দে। আসছে আমার নবাব জাদা, এখন ওনাকে আমার এটাও বলে দিতে হবে তিনি কোল্ড ড্রিঙ্কস গুলো কোথায় রাখবেন। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে। ঠিক আছে ম্যাডাম, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আপনি আমাকে ডাকবেন। এই বলে আবির কোল্ড ড্রিঙ্কসগুলো পাশেই টেবিলে রেখে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কার রাগে গজগজ করতে লাগলো। তখনই তার বান্ধবী প্রিয়া এসে তার কাছে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে দোস্ত, তুই এই ছেলেটার সঙ্গে এরকম আচরণ কেন করলি? ও তো আর ইচ্ছে করে তোর শরীরের উপর কোল্ড ড্রিঙ্কস ফেলে দেয়নি। ও রুমে প্রবেশ করছিল আর তুই তখনই ওর সামনে গিয়ে দাঁড়ালি। দেখ ভাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চাই না এই ব্যাপারে তুই কোনো কথা বলিস। যা তোরা এনজয় কর, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আরে ভাই, সে তো তোকে ড্রেস চেঞ্জ করতেই হলো, তাহলে তুই ছেলেটাকে এভাবে থাপ্পড় কেন মারলি? আর আমাদের সবার সামনে অপমানই বা কেন করলি? ড্রেসটা চেঞ্জ করে নিলেই তো হয়ে যেত। আরে দোস্ত, বললাম তো এ ব্যাপারে আর কোনো কথা বলিস না। এ হারামজাদাটাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। বাই দ্য ওয়ে, তোরা ওয়েট কর, আমি আসছি। এবারে প্রিয়াঙ্কা আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে প্রিয়া এবং তার অন্য সব বন্ধুরা মিলে গল্প করতে লাগলো। প্রায় 20 মিনিট পর প্রিয়াঙ্কা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর বন্ধুদের নিয়ে গল্পগুজব করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল। রাত আনুমানিক তখন 8টার কাছাকাছি বাজে। প্রিয়াঙ্কা তার নিজের রুম থেকে আবিরের নাম ধরে চিৎকার করতে লাগলো, এই আবিরের বাচ্চা, তোরে কতক্ষণ ধরে ডাকতেছি, তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? আবির দৌড়াতে দৌড়াতে প্রিয়াঙ্কার রুমের সামনে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম, বলেন কি হয়েছে? আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কতবার বলেছি আমি ডাক্তার সঙ্গে সঙ্গেই চলে আসবি? আমার কোনো কথা কি তোর কানে যায় না নাকি? না মানে ম্যাডাম। কথাটা বলতে না বলতেই প্রিয়াঙ্কা আবারও ঠাস ঠাস করে আবিরের গালে 2টা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, এই ফকিন্নির বাচ্চা, তোকে কতবার বলেছি আমার মুখে মুখে কথা বলবি না? তোর কি আমার মুখে মুখে কথা না বললে পেটের ভাত হজম হয় না নাকি? আবির তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছে। সে নিজের চোখের পানি আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তাই কান্না করে দেয়। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে গেল আর রেগে গিয়েই বলতে লাগলো, এইভাবে মরা কান্না জুড়েছিস কেন? তোর বাপ মা 14 গোষ্ঠী মরে গেছে নাকি? তখনও আবির কোনো কথা বলে না, চুপচাপ নিজের চোখ থেকে পানি মুছে নেয় আর সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তারপর বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, বলেন কি বলবেন, কি জন্য আমাকে ডেকেছেন? আমার বন্ধুরা আজ এখানেই আমার সঙ্গে ডিনার করবে, তুই আমাদের সবার জন্য খাবার বানাবি। আমার বন্ধুরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে বলেছে। সময় মাত্র 1 ঘন্টা, এর মধ্যে সবকিছু রেডি দেখতে চাই। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করছি। এই বলে আবির সেখান থেকে চলে গেল। আর প্রিয়াঙ্কার রুমের দরজা বন্ধ করে দিয়ে আবারও তার বন্ধুদের সঙ্গে আড্ডা আর নাচ গান করতে লাগলো। এদিকে আবির কিচেনে এসে ফ্রিজ থেকে আগে মুরগির মাংসটা বের করে নিল আর তারপর ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি নিতে লাগলো। তখনই প্রিয়াঙ্কার আম্মু এসে সেখানে উপস্থিত হয়। আবির চিকেন বের করেছে এটা দেখে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকে, কি ব্যাপার আবির, তোমাকে না বললাম আর শুধু নিরামিষ রান্না করতে, তাহলে তুমি মাংস কেন বের করেছো? ম্যাডাম, ছোট ম্যাডাম বলল ওনার বন্ধুরা নাকি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, আমি যেন 1 ঘন্টার মধ্যেই রান্না করে দেই, তাই আর কি।
মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। যা শুরু করেছে আমি সহ্য করতে পারছি না। এই মেয়েটাকে যখন বিয়ে দেব, যখন পরের বাড়িতে যাবে, তখন পরের বাড়ির মানুষগুলো কিভাবে সহ্য করবে, আমি তো এটাই ভেবে পাই না। এই কথা বলতে বলতে প্রিয়াঙ্কার আম্মু কিচেন রুম থেকে বের হয়ে চলে গেল, আর এদিকে আবির রান্নার প্রস্তুতি নিতে লাগলো। তো ভিউয়ার্স, চলুন ততক্ষণে আপনাদের সঙ্গে আমাদের গল্পের নায়ক নায়িকাদের একটু পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়িকা প্রিয়াঙ্কা, কোটিপতি বাবার একমাত্র আদরের ললনা। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। বাবার একমাত্র রাজকন্যা হওয়াতে কখনো অভাব কি জিনিস সেটাকে স্পর্শ করতে পারেননি, বরঞ্চ বাবা মায়ের অতিরিক্ত আদরের কারণে সে একটু বেশি বদমেজাজি আর রাগী হয়ে গিয়েছে, যেটার ফল এখন তার পরিবার এবং বাকি সবাইকে ভোগ করতে হচ্ছে। অপরদিকে আমাদের আজকের গল্পের নায়ক আবির, খুবই গরিব ঘরের সন্তান। গড়ে অসুস্থ বাবা, তার চিকিৎসার খরচ জোগানোর দায়িত্ব আবিরের। অন্যদিকে ছোট্ট একটা বোন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, তার পড়াশোনার খরচও আবিরকে চালাতে হয়। সেই সঙ্গে সংসার খরচ তো আছেই, আর সেই সব মিলিয়ে আবির খুব চাপের মধ্যে আছে। আবির পড়াশোনা সেরকম একটা করতে পারেনি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই তার বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। ওনার দুটো পাই প্যারালাইজড হয়ে গিয়েছে, তাই তিনি কোনো কাজ করতে পারেন না। সেজন্যই আবিরকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। প্রথমে তো আবির গ্রামে কৃষিকাজ করে সংসার চালাতো, কিন্তু সেভাবে আর সবকিছু ঠিকঠাক চলছিল না, তাই চাকরির খোঁজে শহরে চলে আসে। তখনই প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে আবিরের দেখা হয়, তাও সেটা খুব বড় একটা অ্যাক্সিডেন্টের মধ্যে। আবির যখন ঢাকা শহরে আসে তখন সেখানে তার পরিচিত কেউ ছিল না, তার থাকার মতো জায়গাও ছিল না। দুদিন ফুটপাতে কাটিয়েছে, সেদিন তৃতীয় দিন। রাত 2টার দিকে ফুটপাতে শুয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ একটা জোরে শব্দ শুনতে পাই। আবির ঘুম থেকে জেগে ওঠে, আর তখনই দেখতে পাই একটা গাড়ি রাস্তার পাশে বড় একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের বেশ অনেকটা জায়গা ভেঙে গিয়েছে। ভিতরে মানুষ আছে কিনা সেটা দেখা যাচ্ছে না, আর সেটা দেখার জন্যই আবির সামনের দিকে এগিয়ে যায়। আবির দেখতে পায় গাড়ির ভেতর একজন মধ্যবয়স্ক লোক, দেখে প্লাস বড় লোক বলেই মনে হচ্ছে। মাথা ফেটে গিয়েছে, মাথা থেকে রক্ত ঝরছে। উনি কোনো কথাই বলছেন না, তাই আবির আশেপাশে ভালো করে থাকা লোক কিন্তু কাউকেই দেখতে পেল না। কোনো রকম এক গাড়ির জানালা ভেঙে আবির ওই লোকটাকে বাইরে নিয়ে আসে, তারপর নিজের পাজা কোলে তুলে নিয়ে পাশেই একটা হসপিটালে এডমিট করে। ডক্টর, ওনাকে একটু দেখুন প্লিজ। উনি রাস্তার পাশে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, কিন্তু ওনার নাম পরিচয় আমি কিছুই জানি না। আর তারপর আহত ব্যক্তিকে দেখেই ডক্টর একটু চমকে গেলেন আর বলতে লাগলেন, আরে এটা তো মিস্টার আরাফাত চৌধুরী, এই শহরের বিশিষ্ট একজন ব্যবসায়ী। তার মানে আপনি ওনাকে চেনেন? শুধু আমি কেন, এই শহরে এমন কোনো মানুষ নেই যে ওনাকে চিনে না। উনি শহরের নামকরা 5 জন ব্যবসায়ীদের মধ্যে একজন, তাই ওনার নাম বললে যে কেউই চিনবে। তাহলে তো ভালোই হলো। ভালো, আপনি প্লিজ একবার ওনার বাড়িতে একটু ফোন করুন আর ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। হ্যাঁ অবশ্যই, আপনার চিন্তার কোনো কারণ নেই, যা করার আমি করছি। এই বলে ডাক্তার তখনই প্রিয়াঙ্কার আব্বুকে ওটিতে নিয়ে গেল, আর এদিকে আবির ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলো। ওটিতে নিয়ে যাওয়ার আগেই ডক্টর প্রিয়াঙ্কার বাড়িতে ফোন করে এবং তাদেরকে সবকিছু জানায়। খবর শুনে প্রিয়াঙ্কার আম্মু দৌড়ে হসপিটালে চলে আসেন। ততক্ষণে প্রিয়াঙ্কার আব্বুকে কেবিনে শিফট করা হয়েছে। প্রিয়াঙ্কার আব্বুর জ্ঞান ফিরে নেয় তখনও, তাই প্রিয়াঙ্কার আম্মা আবিরের সঙ্গে কথা বলতে চলে আসে। বাবা, কে তুমি? আন্টি, আমি আবির, গ্রাম থেকে এসেছি। এখানে একটা চাকরির খোঁজ করছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আজ আমার হাজবেন্ডের কি অবস্থা হতো আমি তো সেটাই চিন্তা করতে পারছি না। তোমায় কি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আরে না আন্টি, আপনি এভাবে কেন বলছেন? আমিও একজন মানুষ, আর আপনারাও মানুষ। মানুষ হিসেবে এইটুকু করা তো আমার কর্তব্য ছিল। যাই হোক, চলুন ডাক্তারের সঙ্গে কথা বলি। আঙ্কেলের এখন কি অবস্থা সেটা জেনে নেওয়া যাক। এই বলে প্রিয়াঙ্কার আম্মা আর আবির দুজনেই ডাক্তারের কেবিনে চলে গেলেন। ডক্টর তাদেরকে বলল, চিন্তার কোনো কারণ নেই, হি ইজ আউট অফ ডেঞ্জার। হয়তো কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। মাথায় একটু আঘাত লেগেছে, ভাগ্য ভালো যে খারাপ কিছু হয়নি। আর এই যে তোমাকে বলছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সময় মতো ওনাকে না নিয়ে আসতে তাহলে হয়তো খারাপ কিছু হতে পারতো। আরে না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আজ ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি এটাই করতাম।
এই বলে আবারও ওয়েটিং রুমে এসে বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে কথা বলতে গেছে। প্রায় 2 ঘন্টা পর প্রিয়াঙ্কার আব্বুর জ্ঞান ফিরে আসে। তখনই প্রিয়াঙ্কার আম্মুকে দেখে প্রিয়াঙ্কার আব্বু বলতে থাকে, কি ব্যাপার, আমি হাসপাতালে এলাম কি করে, আর আমাকে এখানে কেই বা নিয়ে এলো? রাস্তা তো একদম নির্জন ছিল। তখনই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার আব্বুকে আবিরের ব্যাপারে বলে। প্রিয়াঙ্কার আব্বু তখনই আবিরের সঙ্গে দেখা করতে চায়, তাই প্রিয়াঙ্কার আম্মা আবিরকে কেবিনে ডেকে নিল। আর তারপর প্রিয়াঙ্কার আব্বু আবিরের সঙ্গে কথা বলতে লাগলো। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তুমি না থাকলে হয়তো আজ আমার বড় একটা কিছু হয়ে যেত পারত। জানি না কে এভাবে আমার গাড়ির ব্রেকের তার ছিঁড়ে রেখেছিল, তাই তো আমি এই গাড়িটা কোনোভাবেই ব্যাক করতে পারছিলাম না, যার ফলস্বরূপ এই অ্যাক্সিডেন্ট। আঙ্কেল, একটা কথা মনে রাখবেন, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি ভালো চায় তাহলে মানুষ কখনোই কারোর ক্ষতি করতে পারে না। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। আল্লাহ যদি তার বান্দাকে ভালো রাখতে চান তাহলে কোনো শত্রু তার কোনো ক্ষতি কখনোই করতে পারে না, যেমনটা আমার সঙ্গে হয়েছে। তাই তো আল্লাহ তোমাকে ফেরেশতার মতো করে আমার জীবনে পাঠিয়েছে। তা বাবা, কে তুমি আর কি তোমার পরিচয়? আঙ্কেল, আমার নাম আবির। আমি গ্রাম থেকে এসেছি এখানে একটা চাকরির খোঁজে, কিন্তু আজ 3 দিন হয়ে গেল কোনো চাকরি বা কোনো খোঁজ বা কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে প্রিয়াঙ্কার আব্বু বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন, আর তারপর বলতে থাকেন, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে একটা কাজ দেই আর মোটামুটি এমন একটা বেতন দেই যেটা দিয়ে তোমার সংসার চলে যাবে, তাহলে কি তুমি আমার দেওয়া কাজটি করবে? কেন করব না? অবশ্যই করব, কারণ আমার একটা কাজ প্রয়োজন। তাহলে তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখানে চলে এসো, আর সকালেই আমি তোমাকে এখান থেকে সোজা আমার বাড়িতে নিয়ে যাব, আর তুমি আমাদের বাড়িতেই থাকবে। আপনি সত্যি বলছেন তো আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি একদম সত্যি কথা বলছি। তুমি আমার এত বড় একটা উপকার করলে, তোমাকে এইটুকু সাহায্য তো আমি করতেই পারি। আর এরপরেই প্রিয়াঙ্কার আব্বু আবিরকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির কাজের লোক হিসেবে রেখে দেন। তবে তার কাজ শুধু বাড়ির কাজ করাই ছিল না, প্রিয়াঙ্কাকেও গাইড করতে হতো। সে যখন বাইরে যেত তখন তাকে প্রিয়াঙ্কার বডিগার্ড হিসেবে থাকতে হতো। তাছাড়া আবির খুব ভালো ড্রাইভিংও করতে পারত, সেজন্য আবিরকে মাঝে মধ্যে প্রিয়াঙ্কার ড্রাইভারও হতে হতো। এইসব কাজ করতেও আবিরের কোনো আপত্তি ছিল না, কারণ প্রিয়াঙ্কার বাবা মাসে যেটা তাকে মোটা অঙ্কের একটা বেতন দিত, সেটা আবির অন্য কোথাও কাজ করলে পেত না। আর তারপর থেকেই শুরু হয় আবিরের জীবনে নতুন এক অধ্যায়। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল গল্পে ফিরে আসি এবং আমাদের গল্পের নায়ক নায়িকার বর্তমান জীবন সম্পর্কে আমরা গল্পের মধ্যেই জেনে নেই। প্রিয়াঙ্কাদের বাড়ির হেল্পিং হ্যান্ড রাত 8টার মধ্যে কাজ শেষ করে নিজের বাড়িতে চলে যান, তাই আবিরকে সবকিছু একা হাতে সামাল দিতে হচ্ছিল, তাই একটু বেশি সময় লাগছিল। এদিকে আবিরের রান্না শেষ করতে করতে রাত আনুমানিক 9:30টার উপরে বেজে যায়। এটা দেখে প্রিয়াঙ্কা তো অনেক বেশি রেগে গেল আর চিৎকার করতে করতে কিচেনে চলে আসলো। প্রিয়াঙ্কা কিচেনে এসেই আবিরের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলতে থাকে, এই হারামজাদা, তোকে আমি কখন বলেছিলাম 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করে খাবার আমার রুমে পৌঁছে দিতে? এখন 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো আমার রুমে খাবার যায়নি কেন? আবির তখন গালে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, ম্যাডাম, সব কিছু আমাকে একা হতে করতে হয়েছে, তো তাই একটু দেরি হয়ে গেছে। তবে চিন্তা নেই, রান্না হয়ে গেছে। আপনি রুমে যান, আমি 5 মিনিটের মধ্যে খাবার রেডি করে নিয়ে আসছি। এই, তোর কি সময় জ্ঞান বলতে কোনো কিছু নেই নাকি? আমার বন্ধুরা খাওয়া দাওয়া করবে, রেস্ট নিবে, আর তারপর বাসায় যাবে। রাত কয়টা বাজবে সেই খেয়াল আছে তোর? আবির তখন আর কোনো কথাই বলল না, কারণ এখন তাকে কথা বললেই আবারও মাইর খেতে হবে। তার চাইতে বরং মুখটা বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। তাই তো আবির নিজের মুখটা বন্ধ রেখে তাড়াতাড়ি করে সব খাবার গুছিয়ে নিল, আর তারপর সেটা প্রিয়াঙ্কার রুমে পৌঁছে দিল। প্রিয়াঙ্কা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাবার খেয়ে নিল, আর তারপর পুরো রুমটা আবিরকে পরিষ্কার করে দিতে বলল। আবির সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে রাত আনুমানিক 2টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আগের তখনও রাতের খাবার খায়নি। এদিকে তখনই প্রিয়াঙ্কা আবারও আবিরকে ডাকতে লাগলো, দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি কি আমায় ডাকছেন?
হ্যাঁ, তুই একটা কাজ কর, এক্ষুনি আমার জন্য একটা ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আয়। আমার মাথাটা খুব ধরেছে, এখনই আমাকে কফি খেতে হবে। আবির কোনো উপায়ান্তর না পেয়ে প্রিয়াঙ্কার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। প্রিয়াঙ্কা কফি খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে তখন রাত 2:30টার বেশি বাজে। আবির কিচেনে এসে দেখলো আর কোনো খাবার অবশিষ্ট নেই, যেটা সে খেয়ে ঘুমাতে পারবে। আর এই মুহূর্তে নিজের জন্য রান্না করার কোনো অনুমতিও নেই, তাই আবির খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো কারোর পায়ের আঘাতে। আবির চোখ মেলে তাকিয়ে দেখলো প্রিয়াঙ্কা তার সামনে দাঁড়িয়ে আছে। আবির তাড়াহুড়ো করে উঠে বসলো আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনি এখানে কেন? এই আবিরের বাচ্চা, তুই জানিস না সকালবেলা আমি চা খাই? এখন 8টা বেজে গেছে, তুই এখনো আমার রুমে চা পৌঁছাসনি কেন? ম্যাডাম, কাল রাতে সব কাজ শেষ করে ঘুমাতে দেরি হয়ে গেছে, তাই সকালবেলা ঘুমটা ভাঙেনি। আপনি যান, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। সারা রাত মশা মারবি আর সকালবেলা হলে ঘুমাবি, আর আমি কিছু বললে নবাবের মতো উত্তর দিবি। হারামজাদা, 2 মিনিটের মধ্যে আমার চা চাই, তা না হলে তোর খবর আছে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। এদিকে আবির তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে বিছানাটা কোনো রকম গুছিয়ে রেখে চায়ের পানি বসায়, আর এদিকে প্রিয়াঙ্কার জন্য নাস্তারও ব্যবস্থা করে, কারণ প্রিয়াঙ্কা নাস্তা আর চা দুটোই একসঙ্গে খায়। আবির তাড়াহুড়ো করে নাস্তা রেডি করে প্রিয়াঙ্কার রুমে দিয়ে আসলো। প্রিয়াঙ্কা শাওয়ার নিয়ে এসে নাস্তা করে ভার্সিটিতে বের হয়ে যায়। আর এদিকে আবির সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে থাকে। তখনই প্রিয়াঙ্কার আম্মু পিছনে আসে আবিরকে বলে, আবির, আজ একটু তাড়াতাড়ি সব কাজ শেষ করো, বিকালে তোমাকে নিয়ে একটু বের হব। তোমার আঙ্কেল বলেছে তোমাকে কিছু জামা কাপড় কিনে দিতে। সেই কবে তুমি আমাদের বাড়িতে এসেছো, এরপর আর তোমাকে কিছুই কিনে দেওয়া হয়নি। আন্টি, আমার তো জামা কাপড় আছে, এই মুহূর্তে আমার জামা কাপড় লাগবে না। আপনি যদি নিতান্তই কিছু দিতে চান তাহলে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। তোমার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো, কিন্তু তোমার আঙ্কেল বলেছে তোমাকেও কিছু কিনে দিতে হবে, তাই আমি তোমাকেও কিছু কিনে দেব। আন্টি, বললাম তো আমার কিছু লাগবে না। আরে বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তো বলেছি তোমাকে কিনে দিব। এখন তাড়াতাড়ি করে রান্নার কাজটা শেষ করো। এই বলে প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে চলে যায়। আর এদিকে আবির তাড়াহুড়ো করে সবার জন্য দুপুরের খাবার বানায়। দুপুর প্রায় 1:30টার মতো বাজে। আবির ফ্রেশ হয়ে এসে শরীর মুছতেছে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আবির ফোনটা হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা ফোন করেছে। আবির ভারত মনে ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, এই আবিররা, কই তুই? এই তো ম্যাডাম, আমি বাসায়, আমার রুমে। এক্ষুনি আমার ভার্সিটিতে চলে আয়, আমি এক জায়গায় যাব, সময় 10 মিনিট, এর মধ্যে তোকে দেখতে চাই। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। তাই আবির তাড়াহুড়ো করে জামা কাপড় রেডি হয়ে নিল, কারণ তাকে সেখানে পৌঁছাতে হবে সময় মতো, তা না হলে আবার প্রিয়াঙ্কার বকুনি খেতে হবে। তাই আবির বাসা থেকে বের হতে চলে, তখনই পিছন থেকে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকে, কি ব্যাপার আবির, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি, ছোট ম্যাডাম বলল উনি নাকি ভার্সিটি থেকে কোথায় যাবেন, তাই আমি যেন সময় মতো ওখানে পৌঁছে ওনাকে নিয়ে যাই, তাই যাচ্ছি। বুঝি না, মেয়েটা তো ড্রাইভারকে নিয়েও যেতে পারতো। আমি তো বললাম আজ তোমাকে নিয়ে একটু বের হব, আর তখনই ওর তোমাকে ফোন করতে হলো। আন্টি, আমি আসছি, তা না হলে আবার ম্যাডামের বকা শুনতে হবে। এই বলে আবির বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে তখনই প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে প্রিয়াঙ্কার আম্মু আবির নিয়ে শপিং করতে গেছে কিনা। তখনই প্রিয়াঙ্কার আম্মু সবকিছু প্রিয়াঙ্কার আব্বুকে খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আব্বু তখনই প্রিয়াঙ্কাকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি ড্রাইভারকে নিয়ে তো চলে যেতে পারতে, তাহলে আবিরের সঙ্গে শুধু শুধু টেনে নিয়ে যাওয়ার কি দরকার? ওরে বাবা, এমন করছো যেন এখন আমার নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার পর্যন্ত নেই। আমার ইচ্ছে হয়েছে তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা তার আব্বুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। ততক্ষণে আবির সেখানে এসে পৌঁছে গেছে। আবিরকে দেখা মাত্রই প্রিয়াঙ্কার আগে গজগজ করতে করতে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আবিরের শার্টের কলার ধরে বলতে লাগলো, এই আবিরার বাচ্চা, তোরে বললাম এখানে আসতে, আর তুই সেটা ফোন দিয়ে আব্বুকে বলেছিস কেন? না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি আঙ্কেলকে কিছুই বলিনি। তাহলে কি আব্বুর কান পর্যন্ত খবরটা বাতাসে পৌঁছে গেছে? তুই আমাকে এটাই বোঝাতে চাইছিস নাকি? না ম্যাডাম, আমি সত্যিই জানি না
আঙ্কেল এই ব্যাপারটা কিভাবে জানতে পারলো? তবে আমার মনে হয় আন্টি এই ব্যাপারটা আঙ্কেলকে বলেছে, কারণ আমি যখন বাসা থেকে বের হয়ে আসছিলাম তখন আন্টি আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি। তুই কি আমাকে বলদ পেয়েছিস নাকি? আম্মু কেন আব্বুকে বলতে যাবে? আমি জানি তুই আব্বুকে এই ব্যাপারটা বলেছিস। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি আঙ্কেলকে কিছুই বলিনি। আপনার বিশ্বাস না হলে আপনি নিজেই আঙ্কেলকে জিজ্ঞাসা করেন। সে তো আমি সময় হলে বের করে নেবই। এখন চল আমাদের সঙ্গে। এই বলে প্রিয়াঙ্কা তার কয়েকটা বান্ধবীকে নিয়ে গাড়িতে উঠে বসলো আর তারপর আবিরকে গাড়ি ড্রাইভ করতে বলল। আবির গাড়ি ড্রাইভ করছে, প্রায় 15 মিনিট পর জিজ্ঞাসা করলো, ম্যাডাম আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামে। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? না ম্যাডাম, ব্যাপারটা আসলে সেরকম নয়। প্রায় 15 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তো আমি জানি না। তাহলে আমরা যাব কোথায়? তুই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাক, তারপর যেখানে থামতে হয় আমি বলে দিব। আবির তখন আর কোনো কথা বললো না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বিশাল বড় একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে প্রিয়াঙ্কা গাড়িটা দাঁড় করাতে বলল। আবির গাড়িটা দাঁড় করাতেই প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে ভিতরে চলে গেল। আবির সেখানে বসে আছে। দেখতে দেখতে রাত 8টার বেশি বেজে গেল, কিন্তু এখনো প্রিয়াঙ্কা এবং তার বন্ধুরা এখনো বাইরে বের হয়ে আসছে না। ওইদিকে আবির দুপুরবেলা বাসা থেকে বের হওয়ার সময় দুপুরের খাবারও খায়নি, তাই তার পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু তার কাছে এমন টাকা নেই যে সে কিছু কিনে খাবে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তখনই প্রিয়াঙ্কার আম্মু তাকে ফোন দেয় আর বলে, কি ব্যাপার আবির, রাত 8টার বেশি বাজে, তুমি প্রিয়াঙ্কাকে নিয়ে এখনো বাসায় আসছো না কেন? তারপর প্রিয়াঙ্কার আম্মুকে আবির সবকিছু খুলে বলল। প্রিয়াঙ্কার আম্মু তখন কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। অপেক্ষা করছে কখন প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট থেকে বাইরে বের হবে আর তাকে নিয়ে বাসায় ফিরবে। রাত আনুমানিক 10টার পর প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়। আবির তখনও রেস্টুরেন্টের সামনেই এক পায়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তার বন্ধুদের বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আবির গাড়ি চালাচ্ছে। বাসায় এসে পৌঁছাতে রাত 11টার কাছাকাছি বেজে যায়। কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কার আম্মু এসে দরজা খুলে দেয় আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার বাসায় ফিরে আসতে? তুমি জানো ছেলেটা দুপুরবেলা খাবারও খেয়ে যায়নি। তাতে আমার কি হয়েছে? আমি আমার বন্ধুদের বলেছিলাম আজ ওদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব, আর সেটাই করেছি। হ্যাঁ সে তো আমি জানি, তাই বলে তুমি ছেলেটার মুখের দিকে একবার তাকাবে না? দেখো ছেলেটার মুখটা শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা কি সেটা তো তুমি বোঝো না। এত কিছু বোঝার জন্য যথেষ্ট কারণ আছে বলেও আমার মনে হয় না। এই আবির, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। এই বলে প্রিয়াঙ্কা তার আম্মুর কথাকে কোনো পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে আবির ক্ষুধায় হাঁটতে পারছে না, তার পেট ব্যথা শুরু হয়ে গেছে। এটা প্রিয়াঙ্কার আম্মু বুঝতে পারেন, তাই বলেন, আবির আমি তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, তুমি খাবারটা খেয়ে নাও, আমি প্রিয়াঙ্কাকে কফি বানিয়ে দিচ্ছি। কিন্তু আন্টি এতে তো ম্যাডাম আরো বেশি রেগে যাবে। আমি আগে ম্যাডামকে কফি বানিয়ে দিয়ে আসি, তারপর না হয় খাবার খাবো। প্রিয়াঙ্কার আব্বু আম্মু খুব ভালো করেই জানে আবির প্রিয়াঙ্কাকে খুব বেশি ভয় পায়, তাই প্রিয়াঙ্কার আম্মু আবিরকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে আমি এবং তোমার আঙ্কেল দুজনেই বাসায় আছি। প্রিয়াঙ্কা কিছু বললে আমরা দুজনে সেটা বুঝে নেব। তুমি যাও খাবার খাও, আমি প্রিয়াঙ্কাকে কফি বানিয়ে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু খাবারের প্লেটটা ডাইনিং টেবিলে এনে রাখলো আর তারপর আবিরকে খাবারটা খেয়ে নিতে বলল। এদিকে আবিরেরও পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই আবির আর কিছু চিন্তা না করে খাবারের প্লেট নিয়ে খাবার খেতে বসে গেল। 10 মিনিট পর প্রিয়াঙ্কার আম্মু কফি নিয়ে প্রিয়াঙ্কার রুমে যায়। প্রিয়াঙ্কা তখন বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল করছিল। তার আম্মুকে কফি নিয়ে আসতে দেখে সে চিৎকার করতে শুরু করে, আম্মু, তুমি কেন আমার জন্য কফি নিয়ে এসেছো? আমি না বললাম হারামজাদাটাকে আমাকে কফি বানিয়ে দিতে? ওই হারামজাদাটা কই? প্রিয়াঙ্কার এরকম আচরণ দেখে তার মা অনেকটাই বিরক্ত হয় আর বলতে থাকে, দেখো প্রিয়াঙ্কা, বেয়াদবির একটা লিমিট আছে। তুমি কিন্তু সবকিছু ক্রস করে যাচ্ছ। ছেলেটা দুপুরেও খাবার খায়নি, আর এখন রাত 12টার কাছাকাছি বাজে। এখন যদি খাবার না খায় তাহলে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। এটা কি তুমি বুঝতে পারো না? মায়ের কথায় প্রিয়াঙ্কার মেজাজ কিছুটা ঠান্ডা হয়, তাই সে আর কিছু না বলে মায়ের হাত থেকে কফির মগ নিয়ে কফি খেয়ে নেয়। এভাবেই চলে তাদের প্রতিদিনকার রুটিন। প্রতিদিন এভাবেই আবিরকে প্রিয়াঙ্কার কাছে অত্যাচারিত হতে হয়। যদিও তার মা বাবা প্রিয়াঙ্কাকে এই ব্যাপারে কিছু বলেন না, তাতেও কোনো কাজ হয় না।
প্রিয়াঙ্কা বরাবরই আবিরের সঙ্গে এরকম আচরণই করেন। সে আবিরের সঙ্গে এরকম আচরণ করে যেন দেখে মনে হয় আবির তার জন্ম জন্মান্তরের শত্রু। কিন্তু এই বাড়িতে আসার আগে আবিরের সঙ্গে তার কোনো পরিচয়ই ছিল না। তারপরেও যে কেন প্রিয়াঙ্কা এরকম করে সেটাই তার মা বাবা কেউ ভেবে পায় না। রাত বিরাতে আবিরকে প্রিয়াঙ্কা একটার পর একটা ফরমাইশ খাটাতেই থাকে। আর এদিকে আবির যেহেতু প্রিয়াঙ্কার বাবার কাছ থেকে মোটা অঙ্কের একটা বেতন পেত, তাই প্রিয়াঙ্কার এসব কিছু সে মুখ বুঝে সহ্য করে নিত। কারণ প্রিয়াঙ্কার বাবা তাকে যে টাকা বেতন দিত সেটা তার ফ্যামিলি খরচ, তার বাবার ঔষধের খরচ এবং অন্যান্য খরচ করেও সেখান থেকে কিছু টাকা থেকে যেত। অপরদিকে আবির অন্য কোথাও চাকরি নিলে এত ভালো বেতন পেত না, কারণ তার শিক্ষাগত যোগ্যতাও সেরকম নয়। অন্য কোথাও চাকরি নিতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সবচাইতে আগে পড়ে। তাই নিজের যত কষ্টই হতো আবির সব কিছু মেনে নিত। আর প্রিয়াঙ্কা সেটাকেই আবিরের দুর্বলতা মনে করত, আর আবিরের সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করত। এদিকে সেদিন হঠাৎ করে আবিরের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তাই আবিরের ছোট বোন আবিরকে ফোন দিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলে। তখনই আবির প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলে। তখনই প্রিয়াঙ্কার আব্বু আবিরকে বাড়িতে যাওয়ার জন্য পারমিশন দেয়। আর আবির সেদিনই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যে ব্যাপারটা প্রিয়াঙ্কার যন্ত্রণা প্রিয়াঙ্কার ভার্সিটি থেকে এসে নিজের রুমে শুয়ে আবিরের নাম ধরে চিৎকার করতে থাকে। এই আবিরার বাচ্চা, আমার রুমটা এখনো আগোছালো কেন? খেয়ে খেয়ে তো হাতের মতো হয়ে যাচ্ছিস, তবে কাজ কেন করিস না? প্রিয়াঙ্কার এমন চিৎকার চেঁচামেচি শুনে তার আম্মু প্রিয়াঙ্কার রুমে চলে আসেন আর প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি ছেলেটাকে নিজের হুকুমের দাস মনে করো নাকি? বাড়ির কাজের লোককে তাহলে আর কি মনে করব, সেটা তুমি নিজেই আমাকে বলে দাও না। তুমি এটা ভুলে যেও না, ওই ছেলেটাও মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা বলতে কিছু একটা আছে। তুমি সবসময় ওর সঙ্গে খারাপ আচরণ করতে পারো না। ও, এখন বুঝি এই সামান্য একটা 2 টাকার ছেলের জন্য তুমি তোমার নিজের মেয়ের সঙ্গে এরকম আচরণ করছো? তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করার ইচ্ছেই আমার নেই। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই, ছেলেটাও মানুষ, তাও কারোর কাছ থেকে ভালো ব্যবহার পেতে আশা করে। তাই তুমি যদি ছেলেটার সঙ্গে ভালো আচরণ করতে নাই পারো, তবুও খারাপ আচরণ করো না। প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই আবারও পিছন থেকে প্রিয়াঙ্কা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, তা কোন কারণে এই নবাবজাদার সঙ্গে আমি ভালো আচরণ করব সেটা কি তুমি আমাকে বলে দিতে পারো? সে কখন এই নবাবজাদাকে ডেকে পাঠালাম, আর এখনো নবাবজাদা এখানে এসে পৌঁছানোর কোনো নামগন্ধ নেই। আবির বাসায় নেই, তার বাবা খুব অসুস্থ, তাই গ্রামের বাড়িতে গেছে। তা এভাবে চিৎকার চেঁচামেচি না করে নিজের কাজটা নিজেই করে নাও। এই বলে প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কার রাগে গজগজ করতে করতে নিজের রুমটা কোনো রকমে গুছিয়ে নিল। রাত আনুমানিক 8টার কাছাকাছি বাজে। আবির এসে বাড়িতে পৌঁছায়, দেখতে পায় তার বাবা খুব অসুস্থ, ওনার শরীরের অবস্থা খুবই খারাপ। এটা দেখে আবির খুব খারাপভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে এসে কি করবে। নিজের সর্বস্ব দিয়ে তো বাবাকে চিকিৎসা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবির তার আম্মুর সঙ্গে কথা বলতে চায়। আম্মু, এখন আমি কি করব? তুমি নিজেই সেটা আমাকে বলে দাও। আমি তো সেটাই বুঝতে পারছি না। ডাক্তার তো বললো সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এভাবে এত অসুস্থ হয়ে পড়লো কেন? একটা কাজ করো, তুমি আব্বুকে নিয়ে রেডি হও, আমি অ্যাম্বুলেন্সে কল করছি। এখনই আবার আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর আল্লাহ যা রাখছে কপালে। এই বলে আবির রুম থেকে বের হয়ে আসে আর তারপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স তাদের বাড়ির সামনে এসে পৌঁছায়। আর তারপরেই আবির তার আব্বুকে নিয়ে হসপিটালে রওনা দেয়। ঠিক তখনই প্রিয়াঙ্কার আব্বুর নাম্বার থেকে একটা কল আসে আবিরের নাম্বারে। আবির ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে প্রিয়াঙ্কার আব্বু বলতে থাকে, আবির, তুমি কি গাড়িতে গিয়ে পৌঁছেছো? হ্যাঁ আঙ্কেল, এটা কিছুক্ষণ হইল আমি বাড়িতে এসে পৌঁছেছি। আর আব্বুর অবস্থা খুবই খারাপ, তাই আব্বুকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি, জানি না কি হবে। এই কথা শুনে কিছুক্ষণ সময় চুপ করে থাকেন প্রিয়াঙ্কার আব্বু। আর তারপরে তিনি আবিরকে বলতে থাকেন, ওখানে হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার আব্বুকে নিয়ে সোজা ঢাকায় চলে আসো। আমি ইউনাইটেড হাসপাতালের কথা বলে রেখেছি, তোমার আব্বুর চিকিৎসা এখানেই হবে। আর খরচ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতেই হবে না, যা লাগে আমি সব দিয়ে দেব। কিন্তু আঙ্কেল, আমি তোমার কাছ থেকে কোনো চিন্তা শুনতে চাই না। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো।
তুমি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, তারপর যা হয় সব আমি বুঝে নেব। এটা একজন বাবা হিসেবে তোমাকে আদেশ করছি। আশা করি তুমি আবার আদেশ অমান্য করবে না। আবির এমনিতে প্রিয়াঙ্কার বাবার সঙ্গে সেরকম রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সে প্রিয়াঙ্কার বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করে। সে প্রিয়াঙ্কার বাবার কোনো কথাই অমান্য করার চিন্তাও মাথায় আনে না। তাই সে প্রিয়াঙ্কার বাবার অনুযায়ী তার বাবাকে নিয়ে ঢাকায় রওনা দেয়। ইউনাইটেড হসপিটালে এসে পৌঁছাতে তাদের ভোর 4টার মতো বেজে গেল। এদিকে প্রিয়াঙ্কার বাবা তখনও সে হসপিটালেই অপেক্ষা করছিল। আবির তার বাবাকে নিয়ে পৌঁছানোর মতোই প্রিয়াঙ্কার বাবা ওনাকে নিয়ে হসপিটালের ভিতরে চলে যায়। যেহেতু আগে থেকেই সব ঠিকঠাক করা ছিল, ওনাকে নিয়ে পৌঁছানো মাত্রই ট্রিটমেন্ট শুরু করা হলো। দীর্ঘ 15 দিন ধরে চলে আবিরের বাবার ট্রিটমেন্ট। উনি এখন মোটামুটি সুস্থ। আর এই পুরো সময়টাই প্রিয়াঙ্কার বাবা আর আবির দুজনেই তার বাবার কাছেই ছিল। উনি যেহেতু এখন মোটামুটি সুস্থ, তাই হসপিটাল থেকে রিলিজ করার কথা বলা হয়েছে। সেদিন বিকেলবেলা অফিস শেষ করে প্রিয়াঙ্কার বাবা হসপিটালে আসেন। আর তখনই তিনি আবিরকে বলেন, আরে তোমার আব্বু তো এখন মোটামুটি সুস্থ, তাই হাসপাতাল থেকে বলা হয়েছে এখন চাইলে তোমার আব্বাকে রিলিজ করা যেতে পারে। হ্যাঁ আঙ্কেল, আমিও মনে মনে এটাই ভাবছিলাম যে আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। আব্বু তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ, উনি এখন বাড়িতেই থাকতে পারবেন। তারপর দুজনে মিলে ডাক্তারের সঙ্গে কথা বলতে চায়। আর সমস্ত কথা শেষ করে আবিরের বাবা রিলিজের ব্যবস্থা করেন। আবির তার মা বাবাকে গ্রামে পাঠিয়ে দেওয়ার কথা তুলতেই প্রিয়াঙ্কার বাবা বলেন, আরে এটা তুমি কি বলছো? তোমার মা বাবা আমার বাসায় সামনে থেকে চলে যাবে, এটা তো হতেই পারে না। তোমার মা বাবা আজ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে, বেশ কয়েকদিন একসাথে ঘোরাঘুরি করবে, তারপর গ্রামে যাবে। কিন্তু আঙ্কেল, তুমি দেখছি ইদানিং বেশি কথা বলা শিখা গেছো, আমার কোনো কথাই তুমি শুনছো না। আবির তখন চুপ হয়ে গেল, আর কোনো কথাই বলল না। তারপর তার মা বাবা আর প্রিয়াঙ্কার বাবা সহ তারা চারজনে প্রিয়াঙ্কাদের বাসায় রওনা দিল। প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কার আম্মুকে আগেই ফোন দিয়ে সবকিছু বলে রেখেছিল। তাই প্রিয়াঙ্কার আম্মু তাদের সবার জন্য নিজের হাতে অনেক মজার মজার রান্না করে রাখেন। তারা যখন প্রিয়াঙ্কাদের বাড়িতে আসে তখন দুপুর আনুমানিক 2টার মতো বাজে। প্রিয়াঙ্কার আম্মু তাদেরকে সাদরে সম্মাননা জানিয়ে ভিতরে নিয়ে যান। আর তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে বলেন এবং তিনি তাদেরকে থাকবার জন্য একটা রুম দেখিয়ে দেন। প্রিয়াঙ্কার আব্বু তাদেরকে গেস্ট রুমে নিয়ে যান। আবিরের আব্বু আম্মু প্রিয়াঙ্কার আব্বু আম্মুর এত আতিথেয়তায় অনেক মুগ্ধ হন আর বলতে থাকেন, সত্যি পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। তারা বলে অপরিচিত একটা মানুষের জন্য কেউ এত কিছু কেন করবে? মানুষগুলো সত্যি অমায়িক বলা চলে। হ্যাঁ আম্মু, আঙ্কেল আন্টি সত্যি অনেক ভালো মানুষ। তাদেরকে দেখলে মনে হয় না আমি তাদের দূরের কেউ হই। তারা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তারপর আবিরের আব্বু আম্মু আর আবির ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে আসে। সবাই মিলে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। তখনই প্রিয়াঙ্কা সেখানে উপস্থিত হয়। আর এভাবে আবিরের আব্বু আম্মু আর আবিরকে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, ওরে বাবা রে বাবা, দেখে তো মনে হচ্ছে যেন বাড়িতে নতুন জামাই এসেছে, এভাবেই আপ্যায়ন করা হচ্ছে। এই কথা শুনে প্রিয়াঙ্কার আম্মু কিছুটা রেগে গেলেন আর বলতে লাগলেন, প্রিয়াঙ্কা, তোমার কাছ থেকে এই ব্যবহার আমরা কখনোই আশা করি না। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার ব্যবহার অন্তত পক্ষে একটু হলেও ভদ্র হওয়া উচিত ছিল। কিন্তু তুমি যেরকম আচরণ করো মনে হয় তুমি অন্ধ আর মূর্খ কেউ। তোমাদের যা মনে হয় তাই ভাবতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু একটা কথা আমি সত্যি বলে দিচ্ছি, এই ছেলেটাকে কেন তোমরা এভাবে মাথায় তুলে নাচানাচি করছো সেটাই বুঝতে পারছি না। যে মাথায় উঠে নাচার মতো যোগ্যতা রাখে সে তো মাথায় উঠে নাচানাচি করবেই, এতে এত অবাক হওয়ার কি আছে? তুমি নিজেও নিজের ব্যবহারটা ভালো করে দেখবে, তোমাকে নিয়েও মানুষ মাথায় তুলে নাচানাচি করবে। তুমি এই সামান্য 2 টাকার একটা কাজের ছেলের সঙ্গে আমাকে তুলনা করছো। তুমি আমার মা, সেটা তো ভাবতেই আমার অবাক লাগছে। এই কথা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। তখনই প্রিয়াঙ্কার আম্মু আবিরের আব্বু আম্মুকে বলে, প্লিজ আপনারা প্রিয়াঙ্কার ব্যবহারে কোনো কিছু মনে করবেন না। এই মেয়েটা বরাবরই এরকম, কত বোঝাই তাতেও কোনো কাজ হয় না, তাকে এরকম আচরণ করতেই হবে। হ্যাঁ, আমিও এটাই বলছিলাম। দেখে মনে হচ্ছে না এটা আপনাদের মেয়ে। আপনারা মানুষের সঙ্গে কথা ভালো আচরণ করেন আর আপনার মেয়েটা এরকম।
আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ওর যা ইচ্ছে ও তাই করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনারা প্লিজ খাবার খান। এই বলে প্রিয়াঙ্কার আম্মু তাদের পাতে খাবার তুলে দেয় আর তারাও খেতে শুরু করে। এরপর দেখতে দেখতে 2 দিন চলে গেল। ইতিমধ্যে আবিরের আব্বু আম্মু গ্রামে যাওয়ার জন্য বলছে। তখনই প্রিয়াঙ্কার আব্বু বলে, আমাদেরকে আরও 2 দিন পর বাড়িতে যেতে হবে, কারণ আমার একটা বন্ধু ইংল্যান্ড থেকে আসছে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা বলতে। আপনাদেরকে সে পর্যন্ত এখানে থাকতে হবে। কিন্তু ভাই সাহেব দেখেন, আমার ছোট মেয়েটাকে একা একা বাড়িতে রেখে এসেছি। ও কি করছে না করছে সেসব কিছুই তো আমরা জানি না। অনেক দিন হয়ে গেল এখানে আছি, এবার অন্তত যাওয়া যাক। সে ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কাল সকালেই আমি আবিরের গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। আপনার মেয়েকেও এখানে নিয়ে আসবে। তারপর সবাই মিলে একসঙ্গে আমার মেয়ের বিয়েতে অনেক আনন্দ উল্লাস করবেন। এই বলে পরের দিন সকালেই আবিরকে প্রিয়াঙ্কার আব্বু গাড়ি দিয়ে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল তার বোনকে এখানে নিয়ে আসার জন্য। আবিরের বোনও এখানে আসার কথা শুনে অনেক খুশি হয়, কারণ এই প্রথমবার সে ঘরে আসবে। এর আগে কখনোই ঢাকা শহর কি জিনিস সেটা সে জানে না, কারণ গ্রামের মেয়ে বলে কথা। সেদিন সন্ধ্যার আগে আবির তার বোনকে নিয়ে ঢাকায় চলে আসে। পরের দিন সকালবেলায় বাড়িতে উৎসব মুখর পরিবেশ শুরু হয়ে যায়। আবির সমস্ত বাড়িটা নিজের হাতে পরিষ্কার করে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে নেয়। অপরদিকে আবিরের আম্মু আর প্রিয়াঙ্কার আম্মু মিলে কিচেন সামলাচ্ছে। আবিরও তাদেরকে সহযোগিতা করছে, এটা ওটা কেটে কুটে দিচ্ছে। সব ব্যাপারেই সে যেন সবার আগে। এদিকে আবিরের ছোট বোন, তার হঠাৎ করে ইচ্ছে হলো বাড়িটা একবার ঘুরে দেখার জন্য, তাই সে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিল। তখনই হঠাৎ করে সে প্রিয়াঙ্কার রুমের সামনে চলে আসে। রুমটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাজকন্যার ছোট্ট রাজপ্রাসাদ, তাই তার ইচ্ছে হলো একটু ভিতরে ঢুকে দেখার জন্য। প্রিয়াঙ্কা তখন ওয়াশরুমে ছিল। আমিরের ছোট বোন রুমে ঢুকে চারদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখনই হঠাৎ একটা মাটির শোপিসে তার চোখ আটকে গেল। সে ওটা হাতে নিয়ে দেখতে লাগলো। সত্যি অনেক সুন্দর ছিল ওই শোপিসটা। আবিরের ছোট বোন ওটা ঠিক জায়গায় রাখতে যাবে, তখনই ওর হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। শব্দ পেয়ে প্রিয়াঙ্কা দৌড়ে ছুটে আসে আর শোপিসটা ভেঙে ফেলেছে। এটা দেখে প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে ওঠে, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার রুমে ঢোকার জন্য? ঢুকেছিস ভালো কথা, আমার এত শখের শোপিসটাকে ভেঙে ফেলেছিস। সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি ওটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। ফকিন্নির আবার ইংরেজি বলতে ইচ্ছে করে নাকি? প্রিয়াঙ্কার এরকম আচরণে রিয়া অনেকটাই বিচলিত হয়ে পড়েছে। ভাবতেই পারেনি প্রিয়াঙ্কা তার সঙ্গে এরকম আচরণ করবে এই সাধারণ একটা শোপিস ভেঙে ফেলার জন্য। তাই রিয়া কাচুমাচু হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। এদিকে প্রিয়াঙ্কার চিৎকার শুনে আবির সেখানে চলে আসে। এসে তাদের দেখতে পাই প্রিয়াঙ্কা রিয়াকে কিছু বলছে। তখনই আবির প্রিয়াঙ্কার সঙ্গে কোনো কথা না বলে রিয়াকে বলতে থাকে, কি ব্যাপার রিয়া, কি হয়েছে? এখানে তুই কি করেছিস? তখন রিয়া ভয় পেয়ে আস্তে আস্তে বলতে থাকে, ভাইয়া আসলে এই শোপিসটা আমি হাতে নিয়ে দেখছিলাম, তখনই হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গিয়ে এটা ভেঙে গেছে। আমি ইচ্ছা করে এটা করিনি। তোকে কে বলেছিল এখানে আসতে? আমি না বলেছিলাম বাড়িতে এভাবে ঘোরাঘুরি করবি না, সব সময় নিচের রুমেই থাকবে? এখানে আসতে তো কে কে বলেছিল? ভাইয়া বাড়িটা এত সুন্দর তাই একটু ঘুরে দেখছিলাম। বিশ্বাস করো, এটা আমি ইচ্ছে করে করিনি। আমি যদি জানতাম এটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে তাহলে এটা আমি ধরতামও না। তখনই প্রিয়াঙ্কা পাশ থেকে চিৎকার করে বলতে থাকে, এই শোন, তোদের এসব নাটক দেখতে আমার একদমই ইচ্ছে করছে না। তোরা তোদের নাটক দূরে গিয়ে দেখা, আমার চোখের সামনে থেকে সর। এটা বলতেই আবির তার বোন প্রিয়াকে ধমকাতে ধমকাতে সেখান থেকে নিয়ে চলে গেল। নিচে এসে রুমে বসিয়ে তারপর বলতে লাগলো, দেখ, প্রিয়াঙ্কা অনেক রাগী একটা মেয়ে। এই মেয়েটা অল্পতেই রেগে যায় আর সবার সঙ্গে খারাপ আচরণ করে। তুই ওর ধারে কাছেও যাস না। যে কয়দিন এখানে আছিস ওর থেকে দূরে দূরে থাকবি। ভাইয়া আমি তো এটাই ভাবতে পারছি না যে মেয়েটার মা বাবা এত ভালো, সে এরকম আচরণ কি করে করতে পারে। গাছ ভালো হলেই যে তার ফল ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আঙ্কেল আন্টি সত্যি অনেক ভালো মানুষ, কিন্তু প্রিয়াঙ্কা তাদের মতো একদমই নয়। যাই হোক, তুই কিন্তু ওর ধারে কাছেও যাবি না। এই বলে আবির রিয়াকে রুমের মধ্যে বসিয়ে রেখে রুমের বাইরে চলে গেল আর বাইরের কাজ করতে লাগলো। এদিকে বিকেলের মধ্যে মেহমান চলে আসলো। আবির তাদের সবাইকে ড্রয়িং রুমে বসতে দিল।
আর তাদের প্রয়োজনীয় সবকিছু তাদের হাতে তুলে দিয়ে সহযোগিতা করছিল। প্রিয়াঙ্কার আব্বু ওনার বন্ধুর সঙ্গে কথা বলছেন। তা দোস্ত বল, এখন কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা প্রিয়াঙ্কা মামুনিকে কোথায় দেখছি না কেন? প্রিয়াঙ্কা মনে হয় ভার্সিটি থেকে, সে নিজের রুমে বিশ্রাম নিচ্ছে। আমি প্রিয়াঙ্কাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, তার আগে তোরা খাওয়া দাওয়া শেষ করে নে। এদিকে আবির ততক্ষণে ডাইনিং টেবিল সাজিয়ে ফেলেছে। তারপর আফজাল সাহেব ওনার স্ত্রী আর ছেলে সহ খাবার টেবিলে খাবার খেতে বসেন। প্রিয়াঙ্কার আম্মু সবাইকে নিজের হাতে খাবার বেড়ে দেন। খাওয়া দাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমে এসে বিশ্রাম নিতে থাকে। তখনই আবারও রায়হান সাহেব প্রিয়াঙ্কার আব্বুকে প্রিয়াঙ্কাকে ডেকে নিতে বলেন। তখন প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কাকে ড্রয়িং রুমে ডেকে নিলেন। প্রিয়াঙ্কা তখন নিজের রুমে শুয়ে শুয়ে বন্ধুদের সঙ্গে মোবাইলে গল্প করছিল। তাই এই সময়ে তাকে বিরক্ত করাতে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে যায় আর চিৎকার করতে করতে ড্রয়িং রুমে এসে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের জন্য? কি বন্ধুদের সঙ্গে একটু শান্তি মতো গল্প করতে পারবো না? সব সময় তোমাদেরকে এইভাবে আমায় ডাকাডাকি করতে হবে? প্রিয়াঙ্কার এরকম আচরণে উপস্থিত সবাই অনেকটাই বিস্মিত হয়ে যায়। প্রিয়াঙ্কার আব্বু তখন বিষয়টাকে সামাল দেওয়ার জন্য বলতে থাকেন, প্রিয়াঙ্কা, উনি তোমার রায়হান আঙ্কেল, লন্ডন থেকে এসেছে, উনাকে সালাম দাও। উনি লন্ডন থেকে এসেছেন তো কি হয়েছে? আমি আমার বন্ধুর সঙ্গে গল্প করছিলাম। এমন ভাবে ডেকে নিলে যেন লন্ডনের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে চলে এসেছে। প্রিয়াঙ্কার এরকম আচরণে প্রিয়াঙ্কার বাবা আর মেনে নিতে পারলেন না। একদম অধৈর্য হয়ে বললেন, মেহমানদের সামনেই প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললেন, তোমার মতন বিয়াদব মেয়ে আমি জন্ম দিয়েছি, এটা ভাবতেই তো আমার ঘেন্না লাগছে। তুমি আমার বন্ধুর সামনে আমার মান ইজ্জত শেষ করে দিলে। এদিকে জীবনে প্রথমবার বাবার হাতে মার খেয়ে প্রিয়াঙ্কা, তার চেহারাটাও জাস্ট দেখার মতো ছিল। এই বুঝে বেলুন ফেটে গেল এমন অবস্থা। রাগে ফুসফুস করতে করতে প্রিয়াঙ্কা নিজের মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে ফেলে আর মোবাইলটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তখনই প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে, তোমাকে অনেক বেশি আদর দিয়ে মানুষ করেছি, তাই তুমি এরকম হয়ে গেছো। আজকের পর থেকে তুমি আমার থেকে এক পয়সাও পাবে না। তোমার যা প্রয়োজন হয়নি যে ইনকাম করে কিনে নিও। প্রিয়াঙ্কা তার আব্বুর মুখ থেকে একথা শুনে সে নিজেও বলতে থাকে, হ্যাঁ, সেটাই করব। আর আমি থাকবো না তোমার এই বাড়িতে। যেই বাড়িতে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, সেই বাড়িতে থেকে আমি কি করব? আমি আজকেই তোমার এই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি। তবে একটা কথা আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে কোনোদিনও তোমরা কেউ খুঁজতে যাবে না। আমি কোনোদিনও তোমাদের এই বাড়িতে ফিরে আসবো না। এখনো এখানে দাঁড়িয়ে আসো কেন? চলে যাও আমার বাড়ি থেকে। আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। তোমার জন্য আমার বন্ধুর সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। এর চাইতে লজ্জাজনক কি আমার জন্য আর কিছু আছে? প্রিয়াঙ্কা হনহন করে নিজের রুমে চলে গেল। তারপর একটা লাগেজে নিজের কিছু কাপড় চোপড় আর কিছু টাকা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তখনই প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো সব আমার পয়সায় কেনা। এই বাড়ি থেকে তুমি একটা জিনিসও নিয়ে যেতে পারবে না। এই বাড়ি থেকে তোমাকে সম্পূর্ণ খালি হাতে বের হয়ে যেতে হবে। তাহলে কি আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাব না? না, একদমই নয়। এই বাড়ি থেকে তুমি একটা সুতাও নিতে পারবে না। খালি হাতে বের হয়ে যাও। তোমার মতো বেয়াদব মার্কা মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ। প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা না বলে রাগে ফুসফুস করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কার বাবা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। তখনই রায়হান সাহেব বলতে থাকেন, বন্ধু, তুমি তোমার এই মেয়ের জন্য আমার ছেলের বিয়ে সম্বন্ধ করতে চাইছিলে। আমি ভাবতেই পারছি না মেয়েটাকে তুমি কেমন শিক্ষা দিয়ে বড় করেছো। আই অ্যাম সো সরি দোস্ত। আমার মেয়েটা এরকম আচরণ করবে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। মেয়ের হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ, যা হয়েছে সব ভুলে যা। কি করে ভুলে যাই বলো তো? বন্ধুর বাড়িতে দাওয়াতে আসলাম, তাও আবার কিনা তার মেয়ের বিয়ের সম্বন্ধ করতে। সে লন্ডন থেকে এসেছে আর এখানে এসে এভাবে অপমানিত হতে হলো। প্লিজ দোস্ত, আমি কিন্তু রিকোয়েস্ট করে বলছি, যা হয়েছে সব ভুলে যা। আই এম সো সরি। আর যাই হোক, তোর মেয়ের মতো একটা বেয়াদব মেয়েকে আমি কোনোভাবেই আমার নিজের গলায় ঝুলিয়ে দিতে পারি না। আমাকে ক্ষমা করিস। এই বলে রায়হান সাহেব ওনার পরিবার সহ বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই আবির সেখানে চলে আসে। সে রায়হান সাহেবের পায়ে জড়িয়ে ধরে বলতে থাকে, দয়া করে আপনারা এরকম করবেন না। দয়া করে আপনারা আঙ্কেলকে এভাবে অপমানিত করবেন না। না হয় প্রিয়াঙ্কা ম্যাডাম একটু বেয়াদবি করে ফেলেছে, কিন্তু আপনারা তো বড় মনের মানুষ। প্লিজ আপনারা উনাকে
ক্ষমা করে দেন। আমি তোমার ব্যবহারে মুগ্ধ। তুমি আমায় রিকোয়েস্ট করেছো তার জন্য ঠিক আছে, কিন্তু এই বেয়াদব মেয়েকে কখনোই আমি আমার পুত্রবধূ বানাবো না। যে মেয়ে নিজের বাবার সঙ্গে এরকম আচরণ করতে পারে, সে মেয়ে আমার সঙ্গে কীরকম করবে আমি তো এটা ভেবেই পাচ্ছি না। প্লিজ আঙ্কেল, শেষবারের মতো একবার ভেবে দেখুন। আমার চিন্তা ভাবনা শেষ, তবে এটাই ভালো হলো যে এই মেয়ের আসল রূপ আমার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করার আগে বের হয়ে এসেছে। তা না হলে তো আমার খুব খারাপভাবে পস্তাতে হতো। এই চলো তোমরা। এই বলে রায়হান সাহেব ওনার স্ত্রী সন্তান সহ প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে প্রিয়াঙ্কার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। এত ভালো একটা ছেলে নিজের মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ করেছিলেন, আর সেটাও কিনা এখন হাতছাড়া হয়ে গেল। তখনই আবির ওনার পাশে এসে বসলো আর বলতে লাগলো, আঙ্কেল প্লিজ, আপনি চিন্তা করবেন না। প্রিয়াঙ্কা ম্যাডামের জন্য এর চাইতে আরও ভালো ছেলে খুঁজে পাবেন। এই কথাটা তুমি বলছো? তোমার মনে হয় কোনো ছেলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে? নেহাত ওরা দেশের বাইরে ছিল, প্রিয়াঙ্কার ব্যাপারে সেরকম কিছুই জানতো না। তাই আমি চাইছিলাম চুপিচাপি সব কিছু ছেড়ে ফেলতে, কিন্তু আমার মেয়েটা এমন কিছু করবে এটা আমি কল্পনাই করিনি। দেখুন আঙ্কেল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। সেটা নিয়ে চিন্তা করলে তো কোনো লাভ হবে না। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ভবিষ্যৎ আর কি হবে? তোমার কি মনে হয় তোমার ছেলে জেনে শুনে আমার মেয়েকে বিয়ে করবে? এ কথা বলতে বলতে প্রিয়াঙ্কার আব্বু নিজের রুমে চলে গেলেন। এদিকে আবির সবকিছু গোছাতে শুরু করলো। মেহমান চলে গেছে, কিন্তু বসে থাকলে তো চলবে না, সবকিছু ঠিকঠাক করতে হবে। অপরদিকে প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে তার একটা বান্ধবীর বাসায় আসে। তার বান্ধবীর মা বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে, তাই সে বান্ধবীর বাসায় গিয়ে নিরাপদ মনে করে বান্ধবীর বাসায় এসে উঠে। দুজনে ড্রয়িং রুমে বসে গল্প করছে। কি ব্যাপার দোস্ত, তুই হঠাৎ আমাদের বাসায়? কিছু হলো নাকি? দোস্ত, আমি বাসা থেকে ঝগড়া করে চলে এসেছি। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ঝগড়া করে কেন বাসা থেকে বের হতে গেলি? তা আমি কি করব? যেই বাড়িতে আমার বিন্দু মাত্র মূল্য নেই সেই বাড়িতে আমি কেন থাকবো? জানিস, আমার মনে হয় আমার মা বাবা আমাকে একটুও ভালোবাসে না। তারা যদি আমাকে ভালোবাসতো তাহলে বাইরের মানুষের সামনে আমাকে এভাবে অপমান করতে পারতো না। আমি এগুলো সহ্য করতে পারিনি, তাই চলে এসেছি। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তো এটাও জানিস যে আমার মা বাবাও তোকে তেমন একটা পছন্দ করে না। মা বাবা কাল চলে আসবে, আজকের দিনটা না হয় তুই এখানেই থাকলি, কিন্তু কাল যখন তারা চলে আসবে তখন তুই কি করবি? আরে দোস্ত, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? রাগ করে বাসা থেকে চলে এসেছি, আর কয়টা দিন তোর বাড়িতে থাকতে দিতে পারবি না? আমি কি সারা জীবন তোর বাড়িতে থাকবো নাকি? 2 দিন গেলে তো আব্বু আম্মু এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। দেখ দোস্ত, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই এখানে থাকিস না, তুই সোজা তোদের বাড়িতেই চলে যা। মা বাবা যাই বলুক, তাই বলে কি আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে আসতে হবে নাকি? দোস্ত, তুই জানিস না আমার আব্বু বাহিরের মানুষের সামনে আমাকে অপমান করেছে। আমি তাদের সামনে বলে এসেছি আমি ওই বাড়িতে আর কোনোদিনও ফিরে যাব না। আর এখন যদি আবার নিজে নিজে ওই বাড়িতে ফিরে যাই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? দেখ দোস্ত, কিছু মনে করিস না, তবে যেটা সত্যি সেটা বলতেই হচ্ছে। তোর যেরকম ব্যবহার তোর মা বাবা এতদিন তোকে সহ্য করেছে, এটাই তো অনেক। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এই কথাটা বলতে পারলি? আমার ব্যবহার এতটাই খারাপ? প্রিয়া তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ ড্রয়িং রুমে বসে রইল। তার কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কা আবারও প্রিয়াকে বলতে থাকে, ঠিক আছে, তোর বাড়িতে এসেছি বলেই তো তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি। আমি তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। আর এটাও ভুলে যাব তুই কোনোদিনও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। দোস্ত, কিছু মনে করিস না, যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে। প্রিয়াঙ্কা তখন আর প্রিয়ার কোনো কথাই শুনল না। রাগে হনহন করতে করতে প্রিয়ার বাসা থেকে বের হয়ে গেল। কিন্তু এখন কোথায় যাবে সেই চিন্তা করতে করতে অন্য আরেক বান্ধবীর কথা মনে পড়ল, যাদের নিয়ে প্রিয়াঙ্কা মাঝে মধ্যেই নিজের বাড়িতে পাঠিয়ে দিত। ডেকে নিয়ে হরেক রকমের খাবার আবির দিয়ে রান্না করিয়ে খাওয়াতো। স্পেশাল কিছু হলেই রেস্টুরেন্টে নিয়ে যেত। এমন কোনো কাজ নেই যেটা বান্ধবীদের খুশি রাখার জন্য প্রিয়াঙ্কা করেনি। তাই মনে মনে অন্য বান্ধবী যার কথা মনে পড়তেই প্রিয়াঙ্কা সেখানে চলে গেল, কিন্তু সেখানেও সেম কাহিনী। এরপর প্রিয়াঙ্কা এক এক করে 4-5টা বান্ধবীর বাসায় গেল।
কিন্তু সবাই সেম কথাই বলল। কেউ প্রিয়াঙ্কাকে তাদের বাড়িতে রাখতে রাজি হলো না। রাত তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে। প্রিয়াঙ্কা রাস্তার পাশের ফুটপাত ধরে হাঁটছে, কিন্তু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাসায় যাবে না এটা তো সে ঠিক করেই নিয়েছে। বন্ধুদের বাড়িতেও তো জায়গা হলো না, কিন্তু এখন আর যাওয়ার জায়গা আছে কোথায়? এইসব চিন্তা করতে করতেই হঠাৎ করে দুটো মোটরসাইকেল এসে প্রিয়াঙ্কাকে ঘিরে ধরলো। মোটরসাইকেলে থাকা ছেলেগুলো প্রিয়াঙ্কাকে বাজে ইঙ্গিত করে বাজে কথা বলতে শুরু করলো। ওই সুন্দরী, যাবে নাকি? এক রাতে 10,000 টাকা দেবো, আমরা 4 বন্ধুই আছি শুধু। আরে তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার সামনে থেকে চলে যা, তা না হলে সব কটার মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। আরে এত ঢং করছো কেন? রাতের বেলা এসেছে তো কাস্টমারের খোঁজ করতেই। বলছি তো চলো আমাদের সঙ্গে, এক রাতে 4 বন্ধু একটু আদর করব আর 10,000 টাকা ধরিয়ে দেব। এতেও যদি তোমার না পোষায় তাহলে বলো, রেট আরও একটু বাড়িয়ে দেব। তোমায় দেখে আমাদের হেভি পছন্দ হয়েছে। দেখ, আমার মেজাজ গরম করিস না। এমনিতেই বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে এসেছি, এখন আবার তোরা আমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলছিস। আবার মেজাজ গরম হয়ে গেলে আমি কি করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, ওইসব তোমার মেজাজ আমাদের এদিকে লাভ নেই। তোমাকে আমাদের পছন্দ হয়েছে, তাই তুমি না চাইলেও তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আমাদের রাস্তা নাই। দেখ, তোদের ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোদের এমন অবস্থা করব যেটা তোরা কল্পনাও করতে পারবি না। সে তুমি যখন করবে তখন দেখা যাবে, কিন্তু এখন তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। এখন আর তোমার কোনো কথাই শুনছি না। এই কথা বলে ছেলেগুলো প্রিয়াঙ্কার হাত ধরে টান দিতে যাবে, তখনই কোথাও থেকে আবির এসে সেখানে উপস্থিত হয় আর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই দেখো, একটা টাচ পর্যন্ত করবি না, তাহলে কিন্তু তোদের হাড় গোড় সব গুঁড়ো করে ফেলে দিব। ওরে বাবা, তুই দেখছি বাংলা সিনেমার নায়কের মতন এখানে চলে আসছিস। তুই কি নিজেকে বাংলা সিনেমার নায়ক মনে করছিস নাকি? তাহলে আয় আমাদের সঙ্গে একটু T20 খেল। তোকে পরাস্ত করে তারপর না হয় এই মালটাকে নিয়ে একটু রং তামাশা করব। কথা না বলে শান্তশিষ্ট ছেলে আবিরের মাথায় রক্ত উঠে গেল। তাকে নিয়ে কথা বললে তার মেজাজ খারাপ হতো না, কিন্তু কোনো মেয়ে মানুষকে অপমান করে কথা বলবে সেটা আবির কখনোই সহ্য করে না। তখনই পাশে থাকা রাস্তার সাইডে লাগানো গাছের খুঁটিটা ভেঙে নিল আর ধুরুম ধারুম করে ছেলেগুলোকে মারতে শুরু করলো। প্রিয়াঙ্কা তো একদম অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এটা সে কোন আবিরকে দিচ্ছে, যে ছেলেটা কিনা এত শান্তশিষ্ট, যে ছেলেটাকে প্রিয়াঙ্কা হাজারটা অপমান করলেও একটু টু শব্দ পর্যন্ত করে না, বারবার গায়ে হাত তোলার পরেও যে ছেলেটা একবারও প্রতিবাদ করে না। আর সেই ছেলেটাই কিনা আজ 4টা ছেলেকে মেরে একদম ধরাশয়ী করে দিয়েছে। আবিরের মার খেয়ে ছেলেগুলো কোনো রকমে সেখান থেকে ছুটে পালালো। আর এদিকে আবির তখনই প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, চলুন বাসায়। আমি বাসায় যাব না। তুই এখানে কেন এসেছিস? আপনাকে নিয়ে যেতে এসেছি। আমি যদি এখন না আসতাম তাহলে ছেলেগুলো আপনার কি অবস্থা করতো সেটা আপনি ভেবে দেখেছেন একবারও? ওরে বাবা রে বাবা, আসছে আমার হিরো। এই 4টা ছেলের সঙ্গে একটু চট থাপ্পড় দিয়েই এত ক্রেডিট নিচ্ছিস যেন তুই সিনেমার নায়ক হয়ে গেছিস। আমি সিনেমার নায়ক হতে চাই না, আমি শুধু এইটুকুই চাই আমার সামনে কোনো মেয়ে নিজের না হারায়। এখন কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বাসায় চলেন। আমি তো বললাম আমি বাসায় যাব না, তারপরও আমার সঙ্গে এত কথা কেন বলছিস? তুই এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে যাব না। আমি তো বললাম আপনাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে আবির প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে গাড়ি টেনে বসালো। তারপর গাড়ি চালিয়ে বাসার সামনে এসে দাঁড়ায়। আবির গাড়ি থেকে নেমে আসার প্রিয়াঙ্কাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামছিল না। এটা দেখে আবির বলতে থাকে, কি হলো? আপনাকে গাড়ি থেকে নামানোর জন্য বরণ ডালা নিয়ে আসতে হবে নাকি? প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখন কি বাসার ভিতরে যাবেন নাকি আমায় নিয়ে যেতে হবে? আমি তো বললাম আমি এই বাসায় যাব না। এই বাসা থেকে যখন একবার বের হয়ে গেছি তখন আর এই বাসায় একদমই ঢুকবো না। দেখুন, অনেক নাটক হয়েছে, এইসব না আর নিতে পারছি না। আজ যদি সময় মতো আমি ওখানে না পৌঁছাতাম তাহলে ছেলেগুলো আপনার কি অবস্থা করত সেটা একবারও ভেবে দেখেছেন তো? আর আমি কাকে কি বলছি? আপনার তো ভালো মন্দ বোধটুকুই নেই। চুপচাপ বাসার ভিতরে চলুন। এই কথা বলে
আবির প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এদিকে ড্রয়িং রুমে আবিরের আব্বু আম্মু সহ প্রিয়াঙ্কার আব্বু আম্মু সবাই বসে বসে প্রিয়াঙ্কার কথা চিন্তা করছিল। সবাই হঠাৎ করেই প্রিয়াঙ্কা আর আবিরকে একসঙ্গে দেখে উঠে দাঁড়ালো। তখনই প্রিয়াঙ্কার আব্বু বলতে থাকে, কি ব্যাপার, তুমি ওকে কোথা থেকে নিয়ে আসলে? রাস্তার পাশের ফুটপাত ধরেই হাঁটছিল, তখনই কিছু ছেলে ওদের আস্তানায় নিয়ে যাবার চেষ্টা করছিল, আর ঠিক ওই মুহূর্তেই আমি সেখানে পৌঁছাই। এবার নিশ্চয়ই তোমার হুঁশ ফিরেছে। যে ছেলেটাকে তুমি সহ্যই করতে পারো না, সেই ছেলেটা আজ তোমার ইজ্জত রক্ষা করলো। তখনই প্রিয়াঙ্কা মুখটাকে ভেঙচি দিয়ে বলতে থাকে, ওরে বাবা রে বাবা, এই সামান্য 2 টাকার ছেলের সঙ্গে একটু হাতাহাতি করেই এমন ক্রেডিট নিচ্ছে যেন মহাভারত জয় করে এসেছে। শোনো, তুমি ভাঙবে কিন্তু মস্কাবে না। যেই ছেলেটা তোমার এত বড় উপকার করলো, সেই ছেলেটাকে কথায় তুমি ধন্যবাদ জানাবে, সেটা না করে উল্টো তুমি আরও 4টা কথা শুনিয়ে দিচ্ছ। তোমার মতো মেয়েকে সোজা করা সত্যি এতটা সহজ নয়। আমি কি তোমাদেরকে একবারও বলেছি যে আমি সোজা হতে চাই বা সোজা হব? তাহলে তোমরা কেন আমাকে এতটাই নিয়ে পড়ে আছো? দেখুন ম্যাডাম, আপনি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের এত তেজ ভালো নয়। আজ আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, আমি যদি ওখানে না পৌঁছাতাম তাহলে ছেলেগুলো সত্যি সত্যি আপনাকে ওদের আস্তানায় নিয়ে যেত, আর তারপর কি হতো সেটা আশা করি আমার বলার কোনো প্রয়োজন নেই। ওরা আমাকে নিয়ে যেতে চাইলেই আমি যেতাম নাকি ওদের সঙ্গে? কথাটা শুনে প্রিয়াঙ্কার আব্বু বলতে থাকে, হ্যাঁ সত্যি, তুমি ভাঙবে কিন্তু মস্কাবে না। ছেলেগুলো কি তোমাকে যাওয়ার অপেক্ষা করতো? ওরা তো তোমাকে জোর করেই নিয়ে যেত, আর তারপর যা করার তাই হতো। এই সহজ ভাষাটাও তোমাকে বোঝানো যায় না। আমি বুঝতে চাই না তোমরা আমাকে বোঝাতে চেষ্টা করছো কেন। তার একমাত্র কারণ তোমাকে আবিরের বিয়ে করতে হবে। হঠাৎ প্রিয়াঙ্কার বাবা এমন কথাই উপস্থিত সময় অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে প্রিয়াঙ্কার আব্বুর দিকে হা করে তাকিয়ে আছে। সবাই যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। তখনই প্রিয়াঙ্কার আব্বু আবারও বলতে লাগলেন, হ্যাঁ একদমই তাই, তোমাকে আবিরকে বিয়ে করতে হবে। কারণ পৃথিবীর অন্য কোনো ছেলে তোমার এইসব ঘাড় তেলামি সহ্য করবে না যতটা আবির করেছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলে ওঠে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? আমার কথা একদম ঠিক আছে, আমার কথা একদম ঠিক আছে। আর হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। তোমার আবিরকে বিয়ে করতে হবে, এছাড়া তোমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। অসম্ভব, আমি কোনোদিন ওই চাকরের বাচ্চাকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। আর একটা কথা তো খুব ভালোভাবে বুঝে গেছো, আমার রাজপ্রাসাদ ছেড়ে বের হলে বাইরে তোমার 2 পয়সার মূল্য নেই, তোমার বন্ধুবান্ধব সব ফিকে। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে হনহন করে নিজের রুমে চলে গেল। তখনই আবির প্রিয়াঙ্কার বাবার সামনে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, এসব আপনি কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি এবং তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি আমার মেয়েকে বিয়ে করো। তুমি ছাড়া এই আপদের হাত থেকে আমাকে অন্য কেউ মুক্তি দিতে পারবে না, তাই প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি। এই বলে প্রিয়াঙ্কার আব্বু আবিরের আব্বু আম্মুর কাছে চলে যান এবং তাদের হাত ধরে রিকোয়েস্ট করতে থাকেন, প্লিজ ভাই সাহেব, ভাবি, আপনারা একটু আবিরকে বুঝিয়ে বলুন, আবির যেন আমার কথাটা মেনে নেয় এবং প্রিয়াঙ্কাকে বিয়ে করে। দেখুন, আমার সঙ্গে একটু আগে কি হয়ে গেল সেটা তো আপনারা দেখলেনই। এই মুহূর্তে যদি আবির প্রিয়াঙ্কাকে বিয়ে না করে, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, কারণ কোনো ছেলে আমার মেয়েকে সহ্যই করবে না। আবিরের মা বাবা দুজনেই বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। এই কথা শুনে তার কিছুক্ষণ পর আবিরের আম্মু প্রিয়াঙ্কার আব্বুকে বলে, দেখুন, আপনি কথাটা সেটা আমি শুনলাম, কিন্তু আপনার মেয়ে কোনোদিনও আমাদের সঙ্গে মানিয়ে চলতে পারবে না। তার চাইতে বড় কথা, আপনার মেয়ে শহরের মেয়ে, আমরা গ্রামে বসবাস করি, আর আমাদের একটাই মাত্র ছেলে, তাকে আমরা কোনোদিনও ঘর জামাই রাখবো না। দেখুন, মেয়ের খরচপাতি যা লাগে আমি যতদিন আছি সব আমি দেব। তাছাড়া প্রিয়াঙ্কা আমার একমাত্র মেয়ে। আমি মারা যাওয়ার পর আমার যত সম্পদ সব কিছু একমাত্র অধিকারী প্রিয়াঙ্কাই হবে। তবে আমিও কোনোদিন আপনার ছেলেকে আমার বাড়ি ঘর
জামাই বানিয়ে রাখবো না, তবুও প্লিজ আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন সে যেন আমার মেয়েকে বিয়ে করে। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। এই বলে প্রিয়াঙ্কার আব্বু আবিরের আব্বু আম্মু দুজনকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। আর এদিকে আবির সবকিছু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখনই আবারও প্রিয়াঙ্কার আব্বু আবিরের কাছে চলে যায়, আবিরের হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ আবির, তুমি কিছু বলো। আমি কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনি আমার যে উপকার করেছেন সেটা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনার মেয়ে কি পারবে আমার ফ্যামিলির সঙ্গে মানিয়ে চলতে? আমি জানি সে কারোর সঙ্গে মানিয়ে চলতে পারবে না। আমার বিশ্বাস তুমি আমার মেয়েকে তোমার মতো করে চালাতে পারবে। তুমি ছাড়া অন্য কেউ এই অসাধ্য সাধন করতে পারবে না। আমার মেয়ে আজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল, সেটা আমি কিংবা অন্য কেউ চাইলেও এখানে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম না। যতটা সহজ তুমি নিয়ে এসেছো, তাই আমি এই দায়িত্ব তোমাকে দিতে চাই। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ সবাই নেশাটা নিয়ে ভাবতে থাকে। প্রায় 10 মিনিট পর আবিরের আম্মু বলে, ঠিক আছে, আবির আপনাদের মেয়েকে বিয়ে করবে। কিন্তু আম্মু, যা বলছি তাই কর, পরে যা হয় সব আমি দেখে নেব। এরপর দুই ফ্যামিলির সম্মতিতে প্রিয়াঙ্কা রাজি না থাকলেও তাকে জোর করিয়ে আবিরের সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং আবির সেই দিনই প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। আমিনের ছোট বোন প্রিয়াঙ্কা আর আবিরের জন্য বাসর ঘর সাজায়। আবিরের ঘরটা একদম ছোট একটা বিছানা আর একটা পড়ার টেবিল, অন্য কিছুই নেই ওই ঘরে। তারপর আবিরের ছোট বোন নিজের সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রিয়াঙ্কাকে এই ঘরের মধ্যে রেখে যাওয়া হয়েছে প্রায় আধা ঘন্টার বেশি হবে। প্রিয়াঙ্কা আর কিছুই সহ্য করতে পারছে না। শরীরে ভারী ভারী গহনা, সে সঙ্গে বিয়ের লেহেঙ্গা। রুমে কোনো ফ্যান নেই, আলো বাতাসও আসার কোনো উপায় নেই। ছোট্ট একটা জানালা, সেটা দিয়ে মিটমিট করে অল্প অল্প বাতাস আসছে। কিন্তু প্রিয়াঙ্কার থাকার অভ্যাস এসি রুমে, সে এই গরম আর সহ্য করতে পারছে না। তাই সে চিৎকার করে আবিরকে ডাকতে থাকে, ওই আবিরের বাচ্চা, তুই এক্ষুনি আমাকে বাসায় দিয়ে আয়। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে প্রায় 5 মিনিট পর আবির সেখানে আসে। তবে সেই সহজ সরল ছেলেটা আবির নয়, আজ একটু কঠিন রূপী। প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে একটু কঠিন স্বরে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে সারের মতো চেঁচামেচি করতেছেন কেন? তো কি, তোকে কোলে নিয়ে নাচবো নাকি? আমাকে একটা গোয়াল ঘরের মধ্যে বেঁধে রেখেছিস। আমি এখানে এক মুহূর্তও থাকবো না, আমাকে বাসায় দিয়ে আয়। সেটা সম্ভব নয়। এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তুমি আমার বিয়ে করা বউ। আর আমার বউ আমার সঙ্গে আমার বাড়িতেই তো থাকবে, যেখানে যেভাবে আমি থাকি। প্রয়োজন হলে গাছতলাতেও থাকতে হবে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস, তাই সব উল্টাপাল্টা কথা বলছিস। আমি এখানে এক মুহূর্তও থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে চলে যেতে চায়। তখনই আবির প্রিয়াঙ্কার হাতটা পিছন থেকে ধরে নেয় আর একটা হ্যাচকা টান দিয়ে বিছানার উপর ফেলে দেয়। তারপর প্রিয়াঙ্কার উপর হয়ে শুয়ে বলতে থাকে, যতই লাফালাফি করো না কেন, তাতে কোনো লাভ হবে না। তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে এবং আমাদের সঙ্গে। এটা কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। আরে মাই ডিয়ার বউ, তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আমি তোমার বিয়ে করার স্বামী। আমাকে তুমি অথবা আপনি বলে সম্বোধন করো। কখনো না। ঠিক আছে, তাহলে যেভাবে তোমার কাছ থেকে যে জিনিসটা আদায় করতে হয় আমি সেটা সেভাবেই আদায় করব। এই কথা বলে আবির সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা তো নিজেকে ছাড়ানোর জন্য ছটফট ছটফট করতে লাগলো, কিন্তু আবিরের এই বাহু বন্ধন থেকে নিজেকে রক্ষা করতে পারলো না। আবির প্রিয়াঙ্কার ঠোঁটে পাগলের মতো চুমু খেতে লাগলো। প্রায় 5 মিনিট পর আবির প্রিয়াঙ্কার ঠোঁট দুটোতে একটু ছাড় দেয়। তখনই প্রিয়াঙ্কা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে আর বলতে থাকে, এসব তুই কি করছিস? তুই ছেড়ে দে আমাকে। আমার সঙ্গে কোনো বাজে কাজ করার চেষ্টাও করবি না। আরে এসব তুমি কি বলছো? তুমি আমার বিয়ে করা বউ, লাইসেন্স প্রাপ্ত প্রোডাক্ট। তোমার সঙ্গে আমি কেন বাজে কাজ করব? তোমার সঙ্গে যা করবা সবকিছু বৈধভাবে এবং হালালভাবেই করব। প্রয়োজন হলে বউ ধর্ষণ করব। এই বলে আবির প্রিয়াঙ্কার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। আর এদিকে প্রিয়াঙ্কা আবিরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা চালাতে থাকে, কিন্তু আবির তাকে সেটা আর করতে দিল না। আবির তাকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় 1 ঘন্টা পর আবির প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়।
প্রিয়াঙ্কা বিছানার উপর কাপড়বিহীন অবস্থায় চিটপটাং হয়ে শুয়ে আছে। সারা শরীরের ব্যথায় ভরে গেছে, নিজেকে নাড়ানোর মতো শক্তিটুকুও নেই। এদিকে আবির তখনই প্রিয়াঙ্কাকে বলতে থাকে, চলো আমার সঙ্গে পুকুরে গোসল করতে যাবে। সকালবেলা আবার সবাই জেগে যাবে, তখন তো আর নতুন বউ নিয়ে গোসল করতে যেতে পারবো না। হোয়াট ননসেন্স ইজ দিস? আমি যাব পুকুরে গোসল করতে? আমি জীবনেও পুকুর দেখেছি? দেখোনি তো কি হয়েছে, এখন দেখবে। আমি তোমাকে দেখাবো, চলো আমার সঙ্গে। এই বলে আবির প্রিয়াঙ্কার লাগেজ থেকে প্রিয়াঙ্কার জন্য একটা শাড়ি বের করে নিল আর প্রিয়াঙ্কাকে টানতে টানতে অন্ধকারের মধ্যেই পুকুরের দিকে নিয়ে চলল। প্রিয়াঙ্কা বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু তাতে আবিরের কিছুই যায় আসে না। সে তার মতো করেই প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে পুকুরের ঘাটে চলে গেল, যেন কোনো অবাধ্য গরু ছাগলকে তার মালিক টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা পুকুরের পানিতে কোনোভাবেই নামতে চাইছিল না। আবির তাকে জোর করে পুকুরের পানিতে নামিয়ে দিল আর ইচ্ছে মতো ডুব পাড়িয়ে গোসল করিয়ে নিল। রাত আনুমানিক 2টার মতো বাজে। প্রিয়াঙ্কার প্রচন্ড হাঁচি আসছে, সেই সঙ্গে খুব জ্বরও আসছে। আবির বুঝতে পারলো তার বাড়াবাড়ির জন্যই এগুলো হয়েছে। এই মেয়ে তো কোনোদিনও এভাবে গোসল করেনি, আর হঠাৎ করে পুকুরের পানিটাই অসুস্থ হয়ে গেছে। আবির সবকিছু দেখেও না দেখার ভান করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে প্রিয়াঙ্কা আর ঘুমাতে পারছে না, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। সে আবিরকে ডাকতে থাকে, আবির, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা কম্বল দাও। আবির তখন সবকিছু বুঝেও না বুঝার ভান করে বলতে লাগলো, আমাদের বাড়িতে কম্বল নেই, ছেঁড়া কাঁথা আছে যেগুলোতে পচা দুর্গন্ধ বের হয়। আপনি সেগুলো গায়ে দিতে পারবেন না, গন্ধে আপনার বমি এসে যাবে। আমার খুব ঠান্ডা লাগছে, প্লিজ অন্তত একটু জড়িয়ে ধরো যাতে শরীরটা একটু উষ্ণ হয়। আরে আমি তো আপনাদের বাড়ির কাজের ছেলে, আমি আপনাকে জড়িয়ে ধরে আপনার মান ইজ্জত চলে যাবে না? আমি কিছুই জানি না, আমার খুব খারাপ লাগছে, প্লিজ কিছু একটা করো। আবির তখন একটা পাতলা কাঁথা এনে প্রিয়াঙ্কার শরীরের উপর দিয়ে দিল, কিন্তু তাতেও কিছু হলো না। প্রিয়াঙ্কা তখনও কাঁদতে লাগলো। তখন আবির কোনো উপায়ান্তর না পেয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল আর শক্ত করে জড়িয়ে ধরলো। প্রিয়াঙ্কার শরীরে প্রচন্ড জ্বর, একদম আগুনের তাপের মতো দাউ দাউ করছে। আবির কি করবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে তার আম্মুর রুম থেকে একটা কম্বল এনে প্রিয়াঙ্কার শরীরের উপর দিয়ে দিল আর প্রিয়াঙ্কার কপালে জলপট্টি দিতে লাগলো। সকালের দিকে জ্বর একটু কমে আসলো, কিন্তু হাঁচি কাশি কোনোভাবেই কমছে না। তাই সকাল হতে না হতে আবির তাদের পাড়ার ফার্মেসিয়ানের কাছে চলে যায় আর সেখান থেকে প্রিয়াঙ্কার জন্য কিছু ওষুধ নিয়ে আসে। সেগুলো প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। 2 দিন পর প্রিয়াঙ্কা মোটামুটি সুস্থ। এই 2 দিন আবির প্রিয়াঙ্কার সমস্ত কাজ করে দিয়েছে, প্রিয়াঙ্কার শরীরে মুছে দেওয়া থেকে তার জামা কাপড় চেঞ্জ করা সবকিছু। প্রিয়াঙ্কা 3 দিনের দিন পুরোপুরি সুস্থ হয়। তখন আবির বলে, চলো তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে আসি, তুমি এখানে থাকতে পারবে না, এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আরে আমি তোমাদের বাড়ির সামান্য একটা কাজের ছেলে, আমাকে দরদ দেখাতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমার আব্বুকে ফোন করে দিয়েছি গাড়ি পাঠানোর জন্য। তখনই প্রিয়াঙ্কা সবার সামনে দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, আমি সত্যিই বলছি আবির, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তুমি প্লিজ আমাকে দূরে ফেলে দিও না। কিন্তু আমি তো সামান্য একটা কাজের ছেলে। দেখো আমি মানছি আমি যা করেছি সব ভুল, কিন্তু আমার ভালোবাসা ভুল নয়। এতদিন তোমায় আমি ঠিকই সহ্য করতে পারতাম না, কিন্তু এই 3 দিনে আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। আমার প্রতি তোমার ভালোবাসা, আমার প্রতি তোমার কেয়ারিং আমার মনুষ্যত্বকে জাগিয়ে দিয়েছে। প্লিজ তোমার সঙ্গে যা কিছু করেছি সবকিছু ভুলে গিয়ে তুমি আমাকে তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখো। তখনই আবিরের আম্মু আবিরকে বলে, হ্যাঁ বাবা, বৌমা ভুল করেছে, কিন্তু তুই ভুল করিস না, ভালোবাসাকে অবহেলা করিস না, তাহলে ভীষণভাবে পস্তাতে হবে। আবির তখন আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল আর প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আর এভাবেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প।